তো এখন দেখবো আমরা 14 অধ্যায় ইলেকট্রিক্যাল প্রযুক্তি। সবার আগে এখানে বলছে যে হচ্ছে আপনার কারশফ এর সূত্র বিবৃত করতে বলছে, আর এখানে ভোল্টেজ নিয়ম বিবৃত করতে বলছে, কারেন্ট আর ভোল্টেজ ল বিবৃত করতে বলছে। তো দেখেন এটা হচ্ছে আপনার যে কারশফের যে কারেন্ট আর ভোল্টেজ ল, এটা হচ্ছে দেখেন যে কারশফের দুটো সূত্র, একটা হচ্ছে আপনার কারশফের কারেন্ট সূত্র, একটা হচ্ছে আপনার কারশফের ভোল্টেজ সূত্র KCL আর হচ্ছে KVL, ঠিক আছে। এখন দেখেন কারশফের যে কারেন্ট সূত্র, এটা আর কি বলে যে হচ্ছে যদি কোনো একটা তড়িৎ বর্তনী থাকে, এর একটা সংযোগ বিন্দুতে এরকম কারেন্টের যোগফল হচ্ছে আপনার মানে আর কি বীজগাণিতিক যোগফল আর কি শূন্য হবে, অর্থাৎ যতটুকু কারেন্ট বের হয়ে যাবে ততটুকু কারেন্টই সেখানে হচ্ছে ঢুকবে। এই জন্য বলছে যে কারেন্ট মানে বীজগাণিতিক যোগফল শূন্য হবে। তো দেখেন এখানে নোডে আগত কারেন্ট আর হচ্ছে নোড থেকে নির্গত কারেন্ট দুটো হচ্ছে আপনার ইকুয়াল সমান হবে, অর্থাৎ কারেন্ট ইন যে আই ইন ইকুয়াল টু আই আউট, তাহলে মানে দুটো আর কি সামেশন করলে জিরো হবে। তো দেখেন এটা হচ্ছে এখন ব্যাখ্যাটা আমরা দেখি একটু। যখন এই যে এখানে একটা আমাদের হচ্ছে এখানে দেখেন এই আপনার ইয়ে আছে আর কি, এটা কি বলে কন্ডাক্টর আছে, পরিবাহী আছে। তো এখানে দেখেন এই যে ABCD আর কি দিয়ে ইয়ে করছে, এখানে দেখেন এ ঢুকছে ডি পথে গেছে আর বি ঢুকছে সি পথে গেছে। এখন হচ্ছে আপনার এই যে মোট ঢোকা আপনার হচ্ছে অর্থাৎ I1 আর I2 যোগ করলে হবে হচ্ছে আপনার I3 আর I4 এর সমান হবে। এই জন্য সবগুলো যদি আমি ধরেন এই যে I1 প্লাস I2 লিখে আর সবগুলো আমি যদি এখন লেফট সাইডে নিয়ে যাই, তাহলে কি সবগুলো কিন্তু এরকম ধরেন এটা মাইনাস হবে, মাইনাস হয়ে কিন্তু আলটিমেটলি জিরো হয়ে যাচ্ছে, তার মানে কি বীজগাণিতিক যোগফল শূন্য। আর কারশফের যে ভোল্টেজ সূত্র KVL, এটাও হচ্ছে আপনার ওরকমই আর কি, এটা জাস্ট আর কি একটা ক্লোজ লুপে আপনার হচ্ছে সবগুলো যে ভোল্টেজগুলো আছে ভোল্টেজগুলোর হচ্ছে আপনার বীজগাণিতিক যোগফল শূন্য হবে, অর্থাৎ ডেল ভি ইকুয়াল টু জিরো, কোনো পরিবর্তন হবে না আর কি। যেমন এখানে দেখেন যে হচ্ছে এই যে পাঁচটা ভোল্টেজ আছে আর কি, এখানে দেখেন যে হচ্ছে এই যে ভি এখানে ঢুকছে কি কি আর কি, ধরেন এখানে হচ্ছে আপনার V1 আর হচ্ছে ধরেন হচ্ছে V4, এই দুটো ধরেন হচ্ছে আপনার এখানে ইয়ে আছে, এদিকে ধরেন আছে হচ্ছে V1 আর V4 এই দুটো একসাথে, আর ওই যে বাকি তিনটা আর কি এদিকে V2 V3 V5, এই তিনটে সবগুলো আর কি ভোল্টেজ ড্রপ আর হচ্ছে ভোল্টেজ রাইজ। এই যে ভোল্টেজ ড্রপ হচ্ছে এখানে হচ্ছে আপনার ভোল্টেজ রাইজ হচ্ছে আপনার V1 আর V4, আর হচ্ছে ভোল্টেজ ড্রপ হচ্ছে আপনার V5, তারপর হচ্ছে V2 আর হচ্ছে V3। তো দেখেন এগুলো সবগুলো মানে যোগ বিয়োগ করলে আপনার হচ্ছে জিরো হবে, গাণিতিক বীজগাণিতিক যোগফল আর কি। বলছে আদর্শ ভোল্টেজ উৎস বলতে কি বোঝায় ব্যাখ্যা করতে বলছে। তো আদর্শ ভোল্টেজ উৎস হচ্ছে এমন একটা উৎস আর কি, তড়িৎ উৎস, যেখানে হচ্ছে আপনার অভ্যন্তরীণ রোধ শূন্য, অর্থাৎ এখানে অসীম আর কি বিদ্যুৎ সরবরাহ করা যাবে আর কি। তো এটা বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো আর কি বিদ্যুৎ সরবরাহ হচ্ছে আপনার অসীম আর কি, লোডের রোধ নির্বিশেষে আদর্শ ভোল্টেজ উৎস যে কোনো পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করতে পারবে এখানে। আর এখানে ক্ষরণ নাই আর কি, অর্থাৎ এখানে কোনো ক্ষরণ বা লিকেজ থাকবে না, যেটা আর কি বিদ্যুৎ প্রবাহ করবে সেটাই আর কি মানে চূড়ান্ত হয়ে চলে যাবে আর কি। আর এখানে আউটপুট ভোল্টেজ, এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ স্থির রোডের আপনার হচ্ছে রোধ বা বর্তনীর উপর নির্ভর করবে না, অর্থাৎ যে আপনার নির্ভর করবে না আর কি, অর্থাৎ এখানে ভোল্টেজ মানে লোডের যে বর্তনী আর কি আপনার আছে আর কি, স্থির লোডের যে রোধ সেই রোধের উপর নির্ভর করবে না ভোল্টেজটা। কারণ আদর্শ ভোল্টেজ উৎস এখন ব্যবহার দেখি আমার ব্যবহার হচ্ছে আপনার যে বর্তনীকে বিশ্লেষণকে সরলীকরণ করা, তারপর হচ্ছে বর্তনীর আচরণ বোঝার জন্য, আর হচ্ছে ডিজাইনকে প্রক্রিয়া সহজতর করার জন্য। এখানে হচ্ছে আপনার একটা RC যে আপনার বর্তনী আছে, এখানে কিন্তু আমরা হচ্ছে আদর্শ ভোল্টেজ উৎস ব্যবহার করতে পারি, এটাও বর্তনীকে সরলীকরণ আর হচ্ছে আপনার বর্তনী আচরণ বুঝতে সহায়তা করতে পারে আমাদেরকে। বিভিন্ন সার্কিট ব্রেকারের কার্যকরী ব্যাখ্যা করতে বলছে। সার্কিট ব্রেকার হচ্ছে এমন একটা স্বয়ংক্রিয় যন্ত্র আর কি, যেটা হচ্ছে যেটার মাধ্যমে আর কি আমরা বিভিন্ন যন্ত্রপাতিকে সেফ রাখি। এটার মধ্যে যদি অনেক পরিমাণ বিদ্যুৎ সরবরাহ হয়, সেটা হচ্ছে আপনার ওই যে সেই যন্ত্রপাতিতে প্রবাহিত হওয়ার বাদ দিয়ে ওটা হচ্ছে একটা সার্কিট একটা ব্রেক করে দেয়, ফলে হচ্ছে ওই যন্ত্রটিতে প্রবাহিত হয় না, এরপর যন্ত্রটা কিন্তু বেঁচে যায়। এটা হচ্ছে সার্কিট ব্রেকারের কাজ। তো সার্কিট ব্রেকারের প্রকারভেদ এখন তিনটা আছে আপনার, দেখেন একটা হাই ভোল্টেজ, একটা মিডিয়াম আর হচ্ছে লো ভোল্টেজ। যেটা হচ্ছে আপনার হাই ভোল্টেজ, এটা হচ্ছে আপনার এরকম 72,000-এর উপর ভোল্ট থাকে আর কি, সেটা এরকম ভোল্ট সেটা ব্রেক করে আর কি, সেটা হচ্ছে আপনার হাই ভোল্টেজ। এটা সাধারণত যে পাওয়ার প্লান্টে, তারপর হচ্ছে আপনার যে ট্রান্সফরমার, এটা কিন্তু দেখা যায়। আর মিডিয়াম ভোল্টেজ হচ্ছে আউটডোর ইনডোর দুই জায়গায় ব্যবহার করা হয়, এটা হচ্ছে আপনার 1,000 থেকে 72,000-এর মধ্যে, এটা হচ্ছে মিডিয়াম ভোল্টেজ সার্কিট ব্রেকার। আর যেটা লো ভোল্টেজ সার্কিট ব্রেকার, এটা হচ্ছে আপনার 1,000-এর নিচে থাকবে আর কি ভোল্টটা, 1,000 নিচে যেগুলো থাকবে এগুলোকে আমরা বলতে পারি লো ভোল্টেজ সার্কিট ব্রেকার। কারশফের সূত্র ব্যবহার করে বলছে হুইটস্টোন যে বীজ নীতি, এটা পরিবর্তন করতে বলছে। তো এখানে দেখেন যে আমরা ধরি যে হচ্ছে একটা ক্লোজ লুপ এখানে আছে আর কি, আবদ্ধ লুপ আছে, যেখানে হচ্ছে চারটা এরকম হচ্ছে শ্রেণীবদ্ধভাবে চারটা আর কি রোধ সংযুক্ত করা আছে, PQRS। এখন দেখেন যে হচ্ছে আপনার এই পিতে কারেন্ট যাচ্ছে হচ্ছে IP ধরলাম, আর হচ্ছে কিউতে IQ, এখানে হচ্ছে IS, আর এখানে হচ্ছে IR, ঠিক আছে ধরলাম। এখন ধরেন এই যে আপনার হচ্ছে A আর C প্রান্তে এটা আমরা হচ্ছে একটা সংযুক্ত করছি, এখানে হচ্ছে আপনার একটা বর্তনী সংযোগ করছি, আর যে B আর D প্রান্ত যেটা বিপরীত প্রান্ত আছে আর কি, এখানে একটা আমরা গ্যালভানোমিটার দিছি আর কি। তো এখন হচ্ছে এখানে সাম্য অবস্থায় হচ্ছে বি আর ডি বিন্দুতে বিভব সমান হবে আর কি, অর্থাৎ গ্যালভানোমিটারের প্রভাব কিন্তু IG = কিন্তু জিরো হবে। তো
তো এই অবস্থায় এখন আমরা হচ্ছে বি আর ডি বিন্দুতে কার্যসাপেক্ষ সূত্র প্রয়োগ করে কেসিএল প্রয়োগ করে পাবো। আচ্ছা, সবার আগে একটু দেখি যে হচ্ছে হুইটস্টোন ব্রিজটা কি আসলে। এটা আসলে কি যে হচ্ছে একটা যে আমরা ওই যে শ্রেণীবদ্ধভাবে যে আবদ্ধ লুপগুলো আর কি তৈরি করলাম, আবদ্ধ লুপ সাজালাম 4টা রোধ দিয়ে। তো এটার হচ্ছে যে কোনো 2টা বিপরীত সংযোগস্থলের মাঝে একটা বিদ্যুৎ কোষ দিব, আর অপর 2টা সংযোগস্থলের মাধ্যমে একটা গ্যালভানোমিটার দিব। এর মাধ্যমে যে একটা বর্তনী তৈরি হয় এটাকে বলা হয় হুইটস্টোন ব্রিজ। ঠিক আছে, এটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ হয়ে গেল, এই যে ব্রিজ। তো এখন দেখি এখানে হচ্ছে দেখুন যে বি বিন্দুতে, আমরা যদি বি বিন্দুতে দেখি আর কি, যে বি বিন্দু হচ্ছে এটা। তো বি বিন্দুতে হচ্ছে আপনার আইপি ইকুয়াল টু হবে, কারণ আইপি হচ্ছে এটার দিকে ঢুকছে, তাহলে আইপি ইকুয়াল টু আর হচ্ছে আইজি বের হয়ে যাচ্ছে বি থেকে, আর এদিকে কিন্তু হচ্ছে আপনার আইকিউও কিন্তু হচ্ছে আপনার বি থেকে বের হয়ে যাচ্ছে, দেখেন এদিকে কিন্তু এটা দিক চিহ্নটা। এই জন্য আমরা লিখতে পারি আইপি ইকুয়াল টু, কারণ যেটা ঢুকতেছে ইকুয়াল টু, আর হচ্ছে যে দুটো বের হচ্ছে আইজি আর হচ্ছে আইকিউ, এইভাবে কিন্তু লিখলাম। এভাবে ডি বিন্দুতে দেখেন, ডি বিন্দুতে এখন দেখেন ঢুকতেছে কে, ডি বিন্দুতে ঢুকতেছে হচ্ছে যে এখান থেকে আসতেছে যেটা, এটা ঢুকতেছে, অর্থাৎ আইজি ঢুকতেছে, আইজি কিন্তু এদিকে ঢুকতেছে, আর এদিকে আই আরটাও কিন্তু ডি বিন্দুতে ঢুকতেছে, কিন্তু বের হচ্ছে কি, বের হচ্ছে আপনার আইএস, তার মানে বের হওয়া আইএস ইকুয়াল টু আপনার আইয়ের প্লাস হচ্ছে আইজি। তো এখন আবার এখন দেখেন যে হচ্ছে যে এই যে আপনার এ ডি আর হচ্ছে বি, এই এ ডি বি, আবারও এ ডি বি এ, এই যে আপনার একটা বদ্ধবর্তনী হয়ে গেল। এখানে আপনার দেখেন, এখানে আপনার হচ্ছে কি কার্যসাপেক্ষ যে ভোল্টেজ সূত্র, এটা প্রয়োগ করলে আমরা কি পাবো, এখানে দেখেন এটা প্রয়োগ করলে আমরা পাবো যে হচ্ছে আপনার এই যে এখন ঢুকতেছে কি আর বের হচ্ছে কি সেটা দেখেন এখন। তাহলে দেখেন হচ্ছে এখানে হচ্ছে এই যে আইপি আর হচ্ছে আপনার এই যে হচ্ছে আপনার হচ্ছে যে জি আর কি, আইপি আইজি, এই দুটো আর কি ঢুকতে মানে একদিকে যাচ্ছে আর কি। আর এই যে আপনার এটা কিন্তু বিপরীত দিকে, আই আর কিন্তু বিপরীত দিকে, এই জন্য এই আই আর আর একদিকে হলো আর ওই দুটো একসাথে হলো। আবার আপনার আবার অন্য একটা বর্তনী দেখেন, বি ডি সি বি, এখানে হচ্ছে কি হচ্ছে কে 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 ঢুকতেছে দেখেন, এই যে আইজি আর হচ্ছে আপনার আইএস, এই দুটো হচ্ছে একসাথে, কিন্তু হচ্ছে আইকিউ হচ্ছে আপনার আলাদা। এই জন্য হচ্ছে আপনারা লিখলাম যে হচ্ছে আইকিউ কিউ হচ্ছে যে ভোল্টেজ সূত্র অনুযায়ী আর কি, এখানে আইকিউ কিউ হলো ইকুয়াল টু আইএসএস প্লাস আইজিজি। এখন দেখেন যদি আপনার হচ্ছে সাম্যাবস্থায় আপনার যদি ভোল্টেজ হচ্ছে এখন আপনার হচ্ছে আইজি ইকুয়াল টু জিরো হয়, তাহলে আইজি জিরো হলে আপনার এখানে আপনি আইজি ইকুয়াল টু জিরো লেখেন, তাহলে আইপি ইকুয়াল টু আইকিউ পাইলাম, আর এখানে পেলাম আইকিউ আইআর ইকুয়াল টু আইএস, যে আইআর ইকুয়াল টু আইএস পাইলাম। আবার এখানেও আপনি ওই যে এটা প্রয়োগ করেন, এখানে তাহলে আইজিটা পুরোটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে এগুলো আমরা পাচ্ছি আইপিপি ইকুয়াল টু আইআরআর, আর হচ্ছে এখানে আইকিউ কিউ ইকুয়াল টু হচ্ছে আইএসএস পেয়ে গেলাম। আচ্ছা, এখন দেখেন আপনি হচ্ছে এই যে 6 আর 7 যে আপনার হচ্ছে পাইলেন, এটাকে আপনার 6কে 7 দ্বারা ভাগ করেন। তো ভাগ করলে যে এরকম হচ্ছে, দেখেন ভাগ করে এরকম হচ্ছে। এখন আমরা কি জানি যে হচ্ছে আপনার যে আইপি ইকুয়াল টু আইকিউ আর হচ্ছে আইআর ইকুয়াল টু আইএস, এই জন্য আপনি হচ্ছে আইপির জায়গায় আইকিউ যেটা আছে আইকিউর জায়গায় আপনি আইপি বসালেন, তাহলে আইপি কিউ হচ্ছে আর উপরে আইপিপি হচ্ছে। এই আইপি আর আইপি কেটে গেল, আর এখানে যে হচ্ছে আপনি যে আর আইএস জায়গায় কিন্তু আর আইআর বসাচ্ছেন, তার মানে কি আইআর কেটে যাচ্ছে, তার মানে পি কিউ নিচে হচ্ছে আর এস হচ্ছে, এটা হচ্ছে প্রতিপাদন হয়ে গেল। মানে 3টা রোধ জানা থাকতে অপর একটা রোধ জানা যাবে আর কি। ওকে, তারপর এখন দেখেন যে ট্রান্সফর্মার কি, এটা হচ্ছে কার্যপ্রণালী ব্যাখ্যা করতে বলছে। ট্রান্সফর্মার হচ্ছে একটা হচ্ছে যে এসি যেটা আছে, মানে পরবর্তী যে বিদ্যুৎ প্রবাহ আর কি, পরিবর্তী যেটা আর কি পরিবর্তন হয় যেটা, তো সেটা হচ্ছে আপনার এই প্রবাহের উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজে রূপান্তর করে, আবার নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজে রূপান্তর করে, এটাই হচ্ছে আপনার ট্রান্সফর্মার আর কি। তখন কার্যপ্রণালীটাকে দেখি আর কি। তো এখানে দেখেন যে ট্রান্সফরমারের হচ্ছে পরিবর্তী তড়িৎ উৎস সংযুক্ত করা, ট্রান্সফরমারে হচ্ছে দিক পরিবর্তী একটা তড়িৎ উৎস এখানে সংযোগ করা হয়। এখন হচ্ছে আপনার যে কুণ্ডলীর মধ্যে যখন হচ্ছে তড়িৎ প্রবাহটা এরকম পরিবর্তন হয়, তখন সেখানে একটা চৌম্বক, একটা আপনার চৌম্বক মানে আবিষ্ট চৌম্বক ক্ষেত্রে একটা পরিবর্তন হতে থাকে। এটা যখন পরিবর্তন হয় তখন সেখানে একটা সেকেন্ডারি একটা কুণ্ডলীর মধ্যে তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়, অর্থাৎ একটা কি তড়িৎ উৎস সংযুক্ত করলেন, পরিবর্তিত তড়িৎ উৎস, সেখান থেকে হচ্ছে আপনার আবিষ্ট চৌম্বক ক্ষেত্রে একটা পরিবর্তন হতে থাকে আর কি এটার ফলে, এবং সেখান থেকে একটা সেকেন্ডারি একটা কুণ্ডলীর মধ্যে তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। এটাই হচ্ছে আপনার কার্যপ্রণালী। তো এখানে দেখেন যে তড়িৎ চৌম্বকের আবেশের সূত্র হচ্ছে কি আপনার হচ্ছে ফাই ইকুয়াল টু এম আই, এম হচ্ছে এখানটা হচ্ছে আপনার পারস্পরিক আবেশ গুণাঙ্ক, আই হচ্ছে প্রবাহ মাত্রা। তো এখন হচ্ছে আপনার যে আবিষ্ট তড়িৎচালক শক্তির যে ফ্যারাডের সূত্র আছে, তো ফ্যারাডের সূত্র এখানে আর কি দেখেন আর কি, সেটা অনুযায়ী আমরা পাই হচ্ছে ই ইকুয়াল টু মাইনাস এন আর হচ্ছে ডিকিউ বাই ডিটি, ডিকিউ মানে ডিফাই বাই ডিটি আর কি, ঠিক আছে। এখন এই দুটো আপনি সূত্র এখন সমন্বিত করেন, তাহলে ই ইকুয়াল টু এখানে যে ফাইয়ের জায়গায় আপনি হচ্ছে এম আই বসান, তাহলে যে এম আই বসালেন, তো এম কে তো আর আপনার হচ্ছে ডিফারেন্সিয়েশন করা যায় না, এই জন্য আপনি শুধু আইকে ডিফারেন্সিয়েশন করলেন, এই জন্য মাইনাস এন এম ডি আই বাই ডিটি, এখানে ফাইয়ের মানটা বসাই দিচ্ছে, ঠিক আছে। বসাই দেওয়ার পরে কারণ সেখান থেকে হচ্ছে আপনার ওই যে তড়িৎচালক শক্তি আর কি পাইলো আর কি, তাহলে পি ইকুয়াল টু ভিআই, এই জন্য হচ্ছে যে ভিআই বসে ভিআই মান বসাই দিচ্ছে আর কি, দুটো যেহেতু পাওয়ার, এই জন্য ইপি আইপি ইকুয়াল টু ইএস আর হচ্ছে আপনার আইএস। তো বাই এটা ইকুয়াল টু লিখতে পারি আমরা ইপি বাই ইএস ইকুয়াল টু আপনার হচ্ছে আইএস আর হচ্ছে বাই আইপি। তো এখান থেকে আর কি এরকম করে বসাই দিচ্ছে আর কি, এরকম করে আর কি এটা আনছে, এখান থেকে আমরা ডিরেক্ট আমরা লিখতে পারি যে হচ্ছে ইপি বাই ইএস ইকুয়াল টু যে পাক সংখ্যা আর কি এনপি বাই হচ্ছে এনএস, এভাবে লিখতে পারি আমরা, ঠিক আছে।
তো আমরা যে ট্রান্সফর্মারটা দেখি আর কি, ট্রান্সফর্মার এটা হচ্ছে আপনার মুখ্য, এটা হচ্ছে গৌণকুণ্ডলী। তো এখানে আইপি, ভিপি, এনপি আছে এখানে আর কি, আর এখানে হচ্ছে কিন্তু হচ্ছে আপনার আইএস, পিএস এগুলো কিন্তু আছে, আর এটা হচ্ছে একটা সার্কিট আর কি, 12টা চলছে আর কি। তো এটা আর কি আবেশ প্রক্রিয়া হচ্ছে হচ্ছে তড়িৎ বা চুম্বকক্ষেত্র পরিবর্তনশীলের মাধ্যমে নির্ভর করে কাজ করে আর কি। তাই দিক পরিবর্তন হচ্ছে এটা কাজ করে না আর কি, অর্থাৎ এরকম যে ডিসিতে কিন্তু এটা কাজ করবে না আর কি। আর তারপর দেখি যে ভোল্টেজ স্টেবিলাইজার বলতে কি বোঝায়। তো ভোল্টেজ স্টেবিলাইজার হচ্ছে, আচ্ছা দেখি সবার আগে দেখি আইপিএস আর ইউপিএস দেখি। আইপিএস বলতে বোঝায় হচ্ছে ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই, আর যেটা ইউপিএস এটা হচ্ছে আপনার আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। তো এটা এদের মধ্যে এখন একটু পার্থক্য দেখি। পার্থক্যগুলো দেখেন যে হচ্ছে আপনার ইউপিএস হচ্ছে আপনার 10 মিলি সেকেন্ডের মধ্যে আপনার হচ্ছে ব্যাকআপ দেয়, আর আইপিএস হচ্ছে আপনার 1 সেকেন্ডের মধ্যে ব্যাকআপ দেয়। আর ইউপিএস হচ্ছে 2 কেভিএ পর্যন্ত পাওয়ার সরবরাহ করে, আর এদিকে হচ্ছে আইপিএস হচ্ছে এরকম 16 কেভিএ পর্যন্ত করতে পারে। তো ইন্ডাকটিভ লোডে ইউপিএসে কোনো ক্ষতি হয় না, আবার ইন্ডাকটিভ লোডে কিন্তু আইপিএসে কিন্তু ক্ষতি হতে পারে আর কি। আর আইপিএস একটু মানে সোর্সের ভোল্টেজ আর কি সাপ্লাই করে, আর হচ্ছে ইউপিএস হচ্ছে আপনার এরকম রেগুলেট করে 202 ভোল্টেজ সাপ্লাই করে। আর স্বল্প সময় ব্যাকআপ দেয় ইউপিএস, আর বেশি সময় ব্যাকআপ দেয় হচ্ছে আইপিএস। ভোল্টেজ স্টেবিলার কি এখানে হচ্ছে আপনার বাক এবং বুস্ট নামে দুটো অপশন থাকে। তো যখন ধরেন যে একটা আনস্টেবিলাইজ একটা ভোল্টেজ আছে, অর্থাৎ ধরেন কারেন্ট গেছে বা শর্ট সার্কিটের ফলে একটা একটা বেশি বা হচ্ছে অনেক কম কারেন্ট ভোল্টেজ আসছে আর কি। তো যেটা হচ্ছে ভোল্টেজ স্টেবিলাইজ, যেটা কী করে যে এটাকে হচ্ছে রেফারেন্স যে ভোল্টেজ আছে এইটার অনুপাতে সেখানে হচ্ছে কন্ট্রোল সার্কিটে সেটা দেওয়া হয়। এখানে যদি কম থাকে তাহলে সেটাকে আর কি বুস্ট করা হয়, আর বেশি থাকে সেটাকে বাক করা হয়, বাক মানে কম। তো এইভাবে কম বেশি করে আপনার যে স্টেবিলাইজ একটা হচ্ছে ভোল্টেজ আউটপুট দেওয়া হয় আর কি। এটাই হচ্ছে আপনার ভোল্টেজ স্টেবিলাইজের কাজ। তখন ইলেকট্রিক্যাল আর হচ্ছে ইলেকট্রনিক নেটওয়ার্কে সাধারণত প্রয়োগ করা হয় এমন 5টি প্যারামিটারের নাম হচ্ছে দেখেন: তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার, বিভব পার্থক্য ভি, রোধ হচ্ছে ওহম, বৈদ্যুতিক ক্ষমতা হচ্ছে ওয়াট, পরিবাহিতা সিমেন্স। পরিবাহিতা কি? পরিবাহিতা সিমেন্স, এর মাথায় রাখতে হয় পরিবাহিতা সিমেন্স। আর হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বজ্র নির্গোষণ কেন ঝুঁকিপূর্ণ কষ্টসাধ্য সেটা ব্যাখ্যা করতে বলছে। তো প্রথমত হচ্ছে যে টারবাইন বিয়ারিং থাকে, এটাতে অতিরিক্ত আপনার হচ্ছে কম্পন সৃষ্টি হয়, এই জন্য সমস্যা হয়। তারপর ওদিকে যে জেনারেটরের যে হচ্ছে আপনার এক্সিটরের যে উচ্চমাত্রা যে স্ফুলঙ্গ সৃষ্টি হয়, যার কারণে কিন্তু নিয়ন্ত্রণ করা একটু কষ্ট হয় আর কি। আর কুলিং টাওয়ারে সবসময় এরকম সেটা আর কি সার্কুলেশনের জন্য সবসময় এরকম পানির প্রয়োজন হয় আর কি। তারপর হচ্ছে রিঅ্যাক্টর ঠান্ডা করার জন্য প্রচুর পানির প্রয়োজন হয় আর কি। তারপর হচ্ছে এরকম যে স্পেন ফুয়েলগুলো আছে সেখানে, এই স্পেন ঠান্ডা করার জন্য ক্রমাগত এরকম একটা শীতলীকরণ প্রসেস দরকার হয়, যেটা অনেক আর কি ব্যয়বহুল আর কি, অনেক সময় সাপেক্ষ। আর যেগুলো এখানে বর্জ্য তৈরি হয় এগুলো কিন্তু হচ্ছে আপনার মানে শক্ত কংক্রিট বা হচ্ছে এরকম মাটির নিচে আর কি ভালোভাবে দাফন করতে হয়, নাহলে কিন্তু সমস্যা হয়ে যায় আর কি। এখন এসি আর ডিসির এখন ভোল্টেজ আর কি দেখি। এসি হচ্ছে আপনার এরকম দিক পরিবর্তন করে আর কি, আর ডিসি কোনো পরিবর্তন করে না। এটা হচ্ছে ডায়নামো, আর হচ্ছে আপনার হচ্ছে ডিসি হচ্ছে ব্যাটারি। আর কম্পাঙ্ক এদিকে বিভিন্ন হয়, এদিকে কম্পাঙ্ক শূন্য হয়। এদিকে হচ্ছে আপনার এসি ভোল্টেজের তো কর্মদক্ষতা বেশি, ডিসি কিন্তু অতটা কর্মদক্ষতা নাই। আর ইনভার্টার ব্যবহার করে আপনার হচ্ছে ডিসিকে এসি করা যায়, আর এদিকে হচ্ছে আপনার রেকটিফায়ার ব্যবহার করে আপনার হচ্ছে আপনি এসি সিগন্যালকে ডিসি কিন্তু করতে পারবেন। আর এখানে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে, ওখানে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0। এই যে এখন দেখেন এইভাবে আর কি এসি হচ্ছে আর কি পরিবর্তন হচ্ছে, কিন্তু ডিসি কিন্তু কোনো পরিবর্তন নাই। এটা হচ্ছে মেইন পার্থক্য। তারপর হচ্ছে এসি ভোল্টেজের দুটো উদাহরণ। এসি হচ্ছে আপনার যে পারমাণবিক যে আপনার ইয়া হয় আর কি বিদ্যুৎ কেন্দ্রে এসি ভোল্টেজ, আর হচ্ছে আমাদের বাসা বাড়িতে কিন্তু এসি ব্যবহার করি আমরা, জাতীয় গ্রিডে এসি ব্যবহার করি। আর ডিসি হচ্ছে ড্রাই সেল, ডিসি জেনারেটরে আপনার হচ্ছে ডিসি ব্যবহার করি। হচ্ছে বিদ্যুৎ সঞ্চালন বিতরণ প্রক্রিয়া আর কি ব্যাখ্যা করতে বলছে এখানে। তো দেখেন যে হচ্ছে ধরেন একটা জেনারেটর আছে আর কি, জেনারেটরের যে স্থায়ী চুম্বক আছে আর কি, এই স্থায়ী চুম্বকটা হচ্ছে একটা মানে এটা হচ্ছে মধ্যবর্তী স্থানে আপনার হচ্ছে কাঁচা লোহার পাতের উপর বহু পাক বিশিষ্ট একটি আয়তাকার কুণ্ডলীকে চুম্বক, আচ্ছা দেখেন একটা যে আয়তাকার কুণ্ডলী আছে আর কি বহু পাক বিশিষ্ট, এটাকে আপনার যদি একটা আপনার হচ্ছে চুম্বক ক্ষেত্রের মধ্যে ইঞ্জিনের সাহায্যে সমগতিতে আর কি ঘোরান, তাহলে ওই কুণ্ডলীতে একটা তড়িৎচালক বল আবিষ্কৃত হয় আর কি। ফলে বিদ্যুৎ প্রবাহ আর কি শুরু হয় আর কি। এটাই আর কি আপনার স্লিপ রিং আর হচ্ছে ক্লাসের মাধ্যমে বহিবর্তনীয় সরবরাহ করা হয়। মানে এটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া আর কি। জেনারেটরের যে হচ্ছে দুইটা এরকম চুম্বক যে আপনার মেরু আছে, এই মেরুর মধ্যে যে আপনার হচ্ছে ওখানে একটা মধ্যবর্তী স্থান আছে, দুই মেরুর মধ্যবর্তী স্থান, এই দুই মেরুর মধ্যে একটা কাঁচা যে লোহার পাত আছে, লোহার পাতের উপর একটা বহু আপনার হচ্ছে পাক বিশিষ্ট একটা আয়তাকার কুণ্ডলীকে যদি আপনি চুম্বক ক্ষেত্রের মধ্যে এরকম করে আর কি ঘুরান আর কি, তাহলে সেখান থেকে একটা হচ্ছে সমগতিতে ঘুরালে সেখান থেকে একটা তড়িৎচালক বল আবিষ্ট হয়, এভাবে আর কি আপনার বিদ্যুৎ প্রবাহ উৎপন্ন হয় আর কি। আচ্ছা তাহলে দেখেন ট্রান্সমিশনটা দেখেন, এটা হচ্ছে আপনার ওই যে বিভিন্ন ভোল্টের আছে আর কি, এক লাইন তার এসি ট্রান্সমিশন হচ্ছে এসি ট্রান্সমিশন হচ্ছে আপনার হচ্ছে এখানে রোধ থাকে আর, ইন্ডাকশন থাকে এল, আর ক্যাপাসিট্যান্স থাকে হচ্ছে সি। আর ডিসি ট্রান্সমিশন এরকম কোনো আর কি পারদ আর্ক যে রেক্টিফায়ার আছে, এটা হচ্ছে এসিকে ডিসিতে রূপান্তর করে আর কি। আর ডিসি হচ্ছে ট্রান্সমিশন লাইন দীর্ঘ দূরত্বে প্রচুর পরিমাণ শক্তি প্রেরণ করতে পারে।
তো ডিস্ট্রিবিউশন হচ্ছে আপনার প্রাইমারি আর সেকেন্ডারি দেখি আর কি, যেটা হচ্ছে আপনার যে বাসা বাড়িতে গেলে আপনার ভোল্টেজ কমায় দেওয়া হয়, যাতে গ্রিডে গেলে ভোল্টেজ বাড়ায় দেয়, এটা তো আমি জানি, এটা বললাম না আর। তারপর হচ্ছে কমপক্ষে 5টি ইলেকট্রিক কম্পোনেন্টের নাম লিখতে বলছে, এদের কাজ ইয়ে করতে বলছে। তো হচ্ছে আপনার এই ইলেকট্রিক যে হচ্ছে আপনার ইয়ে আর কি উপাদান আর কি বৈদ্যুতিক সার্কিট ডিজাইন করতে ব্যবহার করা হয়। এগুলোর মধ্যে হচ্ছে আপনার হচ্ছে ইয়ার আছে, সক্রিয় উপাদানের মধ্যে আছে আপনার হচ্ছে ডায়োড আছে, তারপর হচ্ছে ট্রানজিস্টর আছে, তারপর হচ্ছে সমন্বয় বর্তনী আছে, এগুলো হচ্ছে আপনার সক্রিয় উপাদানের মধ্যে আছে আর কি। তো ডায়োড হচ্ছে আপনার এরকম ইয়ে করবে আর কি, সেটা হচ্ছে তার সাধারণত এরকম একমুখী কারক হিসেবে ব্যবহার করা হয় আর কি। তো এটা হচ্ছে সেমিকন্ডাক্টর উপাদান দ্বারা তৈরি অর্ধপরিবাহী। এটা হচ্ছে আপনার এখানে টার্মিনাল আছে, অ্যানোড আছে আর ক্যাথোড আছে। তো হচ্ছে আপনার এটা এসি সার্কিটকে ডিসি সার্কিটে করতে ইয়ে করা হয়, ব্যবহার করা হয়। উদাহরণ হচ্ছে আপনার পিএন ডায়োড আর হচ্ছে জেনার ডায়োড, এগুলো আর কি আপনার হচ্ছে ডায়োডের উদাহরণ। আর ট্রানজিস্টর এটা হচ্ছে আপনার বিবর্ধক বা হচ্ছে আপনার ওই যে পরিবর্ধক, তারপর হচ্ছে সুইচিং ডিভাইস হিসেবে ইউজ করা যেতে পারে। এখানে আপনার ইয়ে থাকে আর কি, যে পিএনপি বা হচ্ছে এনপিএন হতে পারে। এখানে বেস থাকে, তারপর হচ্ছে এমিটার থাকে, যে এমিটার বেস আর হচ্ছে কালেক্টর থাকে, এগুলো থাকে কিন্তু। আচ্ছা, তারপর দেখেন হচ্ছে এবার সমন্বিত বর্তনী আর কি, এটা হচ্ছে আপনার ইন্টিগ্রেটেড সার্কিট, যেটা আইসি আর কি। তো এর মাধ্যমে কিন্তু আপনার এর মাধ্যমে এর যে যে আইসি আছে এর মধ্যে কিন্তু সব কিছু থাকতে পারে, যেমন হচ্ছে আপনার ট্রানজিস্টর, রেজিস্টর, এগুলো সব কিছু উপাদানে কিন্তু হচ্ছে সমন্বয় কিন্তু দরকার হচ্ছে আইসিটা তৈরি হয় আর কি। এটা হচ্ছে ফোনে, তবে ল্যাপটপে ব্যবহার করা হয়, বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। তো নিষ্ক্রিয় উপাদানের মধ্যে আছে হচ্ছে আপনার এগুলো হচ্ছে কি সার্কিটে মানে শক্তি ব্যবহার করতে পারে না আর কি, কিন্তু কারণ তারা বিদ্যুৎ উৎসের উপর নির্ভর করে না, মানে এরা হচ্ছে প্যাসিভ আর কি, অতটা আর কি সার্কিটের শক্তি ব্যবহার করতে পারে না। যেমন রোধক আর কি, এই রোধক হচ্ছে আপনার ওই যে কোনো কিছুর রোধ মানে পরিবাহিত একটু রোধ করতে ব্যবহার করা হয় রোধক আর কি। তারপর এদিকে হচ্ছে ধারক আছে, ধারক হচ্ছে আপনার চার্জ যে ধারণ ক্ষমতা ধরে রাখার যে আপনার ক্ষমতা আর কি, এটা হচ্ছে ধারকত্ব, কিউ ইকুয়াল টু সিভি আর কি। তো ওই যে এটা কী করে, এটা হচ্ছে আপনার এসি সিগন্যালকে প্রবাহের অনুমতি দেয়, আর হচ্ছে ডিসিকে হচ্ছে বাধা প্রদান করে। আর আবেশক হচ্ছে একটা যন্ত্রাংশ আর কি, যেটা বিদ্যুৎ প্রবাহ থেকে তড়িৎ চুম্বক ক্ষেত্র তৈরি করে তাদের শক্তি জমা করে রাখতে পারে। আর এটা হচ্ছে আপনার এটা এসি এসি রোধক হিসেবে উল্লেখ করা যায় আর কি। যেমন হচ্ছে ইন্ডাকটেন্সের একক হচ্ছে হেনরি। তাহলে এটা কী করে, এটা হচ্ছে আপনার একটা যন্ত্রাংশ যেটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ থেকে তড়িৎ চুম্বক ক্ষেত্র তৈরি করে তাতে শক্তি জমা করে রাখে আর কি, অর্থাৎ চুম্বক ক্ষেত্র তৈরি করে সেখানে শক্তি জমা করে রাখবে। আচ্ছা, তো ইন্ডাকটেন্স আর কি আপনার হচ্ছে তড়িৎ প্রবাহের পরিবর্তনের উপর নির্ভর করে, মানে তড়িৎ চালনা বেশি হলে সেটা হচ্ছে আপনার একটা অস্থায়ী চুম্বকন আচরণ করে। যাই হোক, তারপর এখন দেখি হচ্ছে ওপেন সার্কিট আর হচ্ছে শর্ট সার্কিট দেখি। তো ওপেন সার্কিট কি, এটা হচ্ছে একটা খোলা বর্তনী, এখানে হচ্ছে আপনার একটা সার্কিট থাকবে যেখানে বিদ্যুৎ প্রবাহিত হবে না আর কি, কারণ হচ্ছে ওটা তো খোলা আছে, বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে না, এই জন্য কোনো লাইট টাইট জ্বলবে না আর কি। আপনার হচ্ছে সুইচের মাধ্যমে যদি বিচ্ছিন্ন করে সেখানে লাইট জ্বলবে না। তো এটা হচ্ছে কী কী সমস্যা কেন হতে পারে, যেমন হচ্ছে তার বিচ্ছিন্ন হলে, অথবা সংযোগ দুর্বল হলে, ফিউজ ফুটে গেলে, তারপর ত্রুটিপূর্ণ সুইচের কারণে, অথবা হচ্ছে টার্মিনালে সংযুক্তগুলো আলগা হলে আর কি, এগুলোর কারণে ওপেন সার্কিট হতে পারে। আর যেটা শর্ট সার্কিট, এখানে হচ্ছে আপনার এমন একটা সার্কিট আছে যেখানে রোধ খুব কম পরিমাণে থাকে, এবং অন্য কোনো যে হচ্ছে মানে রোধ থাকেও না আর কি, এবং অতিমাত্রায় যেগুলো আর কি বিদ্যুৎ প্রবাহিত হয় আর কি। তো কোনো ব্যাটারি বা হচ্ছে বিদ্যুৎ ক্ষেত্রে দুই প্রান্তকে যদি কোনো রেজিস্টারের সাথে মানে সরাসরি সংযুক্ত করা হয়, তাহলে সেখানে শর্ট সার্কিট তৈরি হয়। কোনো রোধ থাকবে না, যেমন এখানে দেখেন, এখানে তো রোধ আছে দুইটা। তো এখানে দেখেন এই যে আপনার প্রথম চিত্রটা দেখেন, এটা কিন্তু শর্ট সার্কিট ব্যতীত আর কি, এখানে দুইটাতে কিন্তু রোধ যুক্ত করা আছে, ঠিক আছে। দেখেন এভাবে চিত্রটা আর্ট করবেন, মনে রাখেন কিন্তু এভাবে আঁকতে হবে। তারপর হচ্ছে এই শর্ট সার্কিটে কি দেখেন, এই যে এখানে কিন্তু আপনার কোনো রেজিস্ট্যান্স নাই, এখানে হচ্ছে আপনার কারেন্টও জিরো, রেজিস্ট্যান্সও জিরো আর কি, এটা হচ্ছে আপনার শর্ট সার্কিটের উদাহরণ। তো এটা হচ্ছে মূল সমস্যা আর কি এখানে। সার্কিট ব্রেকার স্বয়ংক্রিয়ভাবে অফ হয় কেন? তো দেখেন সার্কিট ব্রেকারটিকে হচ্ছে আপনার বললাম যে হচ্ছে কোনো যন্ত্রাংশ যে অতিরিক্ত যাতে বিদ্যুৎ না যায়, এই জন্য সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়। যেমন দেখেন এই চিত্রটা দেখি, বাসা বাড়ি, এখানে হচ্ছে সার্কিট ব্রেকার দেওয়া আছে। তো এখানে হচ্ছে এর সাথে থাকে হচ্ছে আপনার ট্রিপ কয়েল থাকবে, আর হচ্ছে রিলে কয়েল থাকবে। যদি অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হয়, সেটা হচ্ছে এই ট্রিপ কয়েলটা কী করবে, এটাতে আপনার হচ্ছে যে রিলে কয়েলে পাঠিয়ে দেবে। আর রিলে কয়েলে যখন হচ্ছে বেশি পরিমাণ বিদ্যুৎ চলে যাবে, তখন সেটা আর কি ওই যে সংকেত পাঠাবে যে হচ্ছে আপনার যে ট্রিপ সার্কিটটা হচ্ছে সেটা অন করে দিবে আর কি, অন করে দেবে। এখন যখন ট্রিপ সার্কিটটা অন হয়ে যাবে, তখন হচ্ছে আপনার সার্কিট ব্রেকার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে আর কি। মানে ট্রিপ সার্কিট যেটা হচ্ছে আপনার যে কারেন্টের দেখেন যে বাধা দিল আর কি, অর্থাৎ যে রিলে কয়েলটা গরম হলে কিন্তু ট্রিপটা ওটা সংযোগটা কেটে দিল, পরে যন্ত্রাংশ বেঁচে গেল আর কি। আচ্ছা, ওহম ল বর্ণনা করতে বলছে, গ্রাফের সাথে ওহম ল প্রদর্শন করতে বলছে। তো ওহম লটা আসলে কি, এটা হচ্ছে যদি ধরেন তাপমাত্রা স্থির আছে, তখন থাকলে হচ্ছে আপনার নির্দিষ্ট যেটা পরিবাহক আছে আর কি, দুটো পরিবাহকের মধ্যে যে দুই প্রান্তে যে বিভব পার্থক্য, এটা হচ্ছে আপনার
এর মধ্যে যে তড়িৎ প্রবাহ হচ্ছে এটা সমানুপাতিক। যেমন দেখেন হচ্ছে ভিএ আর এখানে ভিবি আছে আর কি, এই দুটো হচ্ছে বিভব পার্থক্য আর কি। বিভব পার্থক্য হচ্ছে ভিএ মানে জিবি, এটাকে ভি দ্বারা প্রকাশ করা হচ্ছে। তো এটা ইকুয়াল টু হবে হচ্ছে এর মধ্যে যে তড়িৎ প্রবাহ হচ্ছে সেটা সমানুপাতিক, এই জন্য এখানে লেখা হলো আই ইকুয়াল টু জিভি। এখানে জি কি, জি হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, যেটা হচ্ছে একে বলা হয় তড়িৎ পরিবাহিতা বলে। তো এই তড়িৎ পরিবাহিত ইকুয়াল টু জি ইকুয়াল টু 1/r, এই জন্য হচ্ছে জি এর মান বসায় এটা আই ইকুয়াল টু আমরা ভি/আর পেলাম আর কি। এটা হচ্ছে ওহমের সূত্র। তো এই যে ভি ইকুয়াল টু এইভাবে লেখা যায় আর কি, যদি আপনার আর ইয়ে থাকে আর কি। এই যে গ্রাফটা হচ্ছে এরকম, উপরে ভি, নিচে হচ্ছে আই, এরকম করে যাবে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে ওহমের সূত্রের গ্রাফ আর কি। তারপর হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ যে উৎপাদন প্রক্রিয়া একটি ব্লক ডায়াগ্রাম সহ লিখতে হচ্ছে। দেখেন যে হচ্ছে যে পরমাণু যখন হচ্ছে আবদ্ধ, পরমাণুর যে হচ্ছে কেন্দ্রে থাকে কিন্তু একটা আবদ্ধ নিউক্লিয়াস, সেখানে কিন্তু পারমাণবিক শক্তি থাকে আর কি। এটাকে যখন হচ্ছে উচ্চ গতি সম্পন্ন একটা কণা যখন আঘাত করে তখন সেটা ভেঙে যায় এবং প্রচুর এরকম একটা তাপ শক্তি উৎপন্ন করে। সেখান থেকে হচ্ছে তাপ শক্তি থেকে পরে হচ্ছে স্টিম জেনারেট করে, এই স্টিমটাই হচ্ছে আপনার টারবাইন ঘুরেতে, ফলে সেখান থেকে কারেন্ট উৎপন্ন হয় আর কি। তো এইভাবে দেবো না আমি, জাস্ট আমি দেবো যে হচ্ছে এরকম নিউক্লিয়ার রিঅ্যাক্টর, সেখান থেকে হচ্ছে আপনার আবদ্ধ শক্তিকে হিট করতেছে, সেখান থেকে স্টিম জেনারেট হচ্ছে, স্টিম থেকে আমি টারবাইন দেবো, এভাবে দেবো, উৎপাদন একটা ইয়ে করে দেবো আর কি। তো হচ্ছে এখন সার্কিট আর হচ্ছে ইলেকট্রিক প্যারামিটার 5টি বেসিক টুলের নাম আর কি লিখতে বলছি। অ্যামিটার হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, তবে গ্যালভানোমিটার হচ্ছে তড়িৎ প্রবাহের অস্তিত্ব পরিমাণ নির্ণয় করার জন্য। ভোল্টমিটার হচ্ছে আপনারা, এটা জানি আমরা, এটা বললাম না। আর বৈদ্যুতিক চুম্বক কি, এটা হচ্ছে আপনার মানে তড়িৎ প্রবাহের পরে যে চুম্বক সৃষ্টি, সেটা হচ্ছে বৈদ্যুতিক চুম্বক। এটা আর কিছু না আর কি। ধরেন একটা সলিনয়েড আছে, সলিনয়েডের ভিতরে কোনো একটা লোহার দণ্ড ঢুকিয়ে তড়িৎ প্রবাহ করলেন এভাবে আর কি, সেটা লোহার দণ্ডটা চুম্বকে পরিণত হলো আর কি। এটা হচ্ছে আপনার তড়িৎ চুম্বক আর কি। এটা অস্থায়ী পদ্ধতি আর কি। বিদ্যুৎ বন্ধ করলে কিন্তু এটা চুম্বকত্ব থাকে না। আর চুম্বকীয় আবেশ কি, এটা ধরেন একটা চুম্বকীয় পদার্থ এর দ্বারা অন্য একটা চুম্বক মানে অচুম্বকীয়, মানে ধরেন হচ্ছে আপনার লোহার মতো পদার্থকে আপনি চুম্বকে পরিণত করেন, সেটাই হচ্ছে আপনার চুম্বকীয় আবেশ। আর এখন তড়িৎ চুম্বকীয় আবেশ কি, এটা হচ্ছে ধরেন একটা গতিশীল যে চুম্বক আর কি আছে, চুম্বক বা হচ্ছে তড়িৎবাহী যে কুণ্ডলী আছে, তো এটার প্রভাবে কোনো এরকম বদ্ধ যে তার কুণ্ডলী আছে ক্ষণস্থায়ী, সেখানে যে ক্ষণস্থায়ী একটা তড়িৎচালক বল উৎপন্ন হলো বা তড়িৎ প্রবাহ উৎপন্ন হলো, সেটাই হচ্ছে আপনার তড়িৎ চুম্বকীয় আবেশ। অর্থাৎ একটা যে আপনার তড়িৎ প্রবাহী কুণ্ডলী আছে সক্রিয় একটা আর কি গতিশীল, সেটার প্রভাবে অন্য একটা বদ্ধ কুণ্ডলীতে যে আপনার তড়িৎ উৎপন্ন হলো, সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ আর কি। তো এটা হচ্ছে আপনার এখানে আর কি কোনো বৈদ্যুতিক বর্তনী তড়িৎ প্রবাহ শুরু হয় বা বন্ধ হয়, তখন এর আশেপাশে কোনো বদ্ধ মণ্ডলী থাকলে তাতেও ক্ষণস্থায়ী বৈদ্যুতিক সৃষ্টি হয় আর কি। তো এরকম যে কুণ্ডলীর প্রভাবে আচ্ছা, মানে এখানে মুখ্য কুণ্ডলী না গৌণ কুণ্ডলী নিয়ে বলছে আর কি, অ্যামিটার দিয়ে প্রকাশ করা হয়। এটা চিত্রটা দেখবেন আর কি একটু। তারপর হচ্ছে একটি গ্যাস টারবাইনের মধ্যে কীভাবে বিদ্যুৎ করা হয়। সবার আগে আপনারা কী করতে হয়, যে আপনার যে প্রচুর যে পরিবেশ থেকে যে গ্যাস নেওয়া হয় আর কি, এটাকে অত্যন্ত এরকম চাপে আর কি এটাকে কম্প্রেস করা হয়, কম্প্রেসরে আর কি। তো এটাকে ফলে চাপ এবং তাপমাত্রা বেড়ে যায় কিন্তু ওটার। আর হচ্ছে তারপর এটাকে একটা কম্বাসন চেম্বারে ঢোকানো হয়। কম্বাসন চেম্বারে যে হচ্ছে যে ফুয়েলের সাথে যে গ্যাস আছে, এই গ্যাসকে জ্বালানো হয় আর কি। জ্বালানোর ফলে এখানে একটা দহন হয়, দহনের ফলে যে আপনার হচ্ছে একটা উত্তপ্ত গ্যাস উৎপন্ন হয়, একটা স্টিম তৈরি হয়। এই স্টিমটাই হচ্ছে আপনার এই যে আপনার ইয়েটাকে ঘুরায় আর কি, গ্যাস টারবাইনটাকে ঘুরায়, এভাবে কিন্তু হচ্ছে আপনার বিদ্যুৎ উৎপন্ন হয় আর কি। তারপর একটি বৈদ্যুতিক মোটরের কার্যপ্রণালী। তো দেখেন বৈদ্যুতিক মোটর হচ্ছে আপনার কি, যে হচ্ছে বৈদ্যুতিক শক্তিকে এটা হচ্ছে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করবে। এটা কিন্তু মোটরের আর কি হচ্ছে আর কি, যে জেনারেটরের অপোজিট। তো এখানে দেখবেন যে হচ্ছে এখানে থাকবে 4টা উপাদান। একটা হচ্ছে আপনার ক্ষেত্র চুম্বক, যেটা হচ্ছে ইউ আকৃতি, তারপর হচ্ছে আর্মেচার, আর হচ্ছে কমুটেটর, আর হচ্ছে ব্রাশ। তো যেটা হচ্ছে আপনার ক্ষেত্র চুম্বক, এটা তো ইউ আকৃতির আর কি, এটার উপরেই কিন্তু হচ্ছে আপনার ওই যে ইয়েটাকে ঘোরানো হবে আর কি। আর যে জিনিসটা ঘুরবে এটাকে বলা হয় আর্মেচার। তো আর্মেচারের কাজকে এটা হচ্ছে মানে ঘোরাঘুরি করবে আর কি, ঘুরে আর কি আপনার উৎপন্ন করবে আর কি, বিদ্যুৎ মানে যান্ত্রিক শক্তি উৎপন্ন করবে, ফলে ওটা কিন্তু ঘুরতে থাকবে আর কি। তো দেখেন আর ব্রাশ, যেটা এই ব্রাশ দিয়ে হচ্ছে বাহির থেকে বিদ্যুৎ সংযোগ করা হয়। এটা হচ্ছে আপনার একটা কার্বন বা তামা দ্বারা আর কি ব্রাশ নির্মাণ করা হয়। আর যে কমুটেটর, এটা হচ্ছে আপনার তামার তার দিয়ে আর কি অন্তরিত করে কমুটেটর তৈরি করা হয়। আচ্ছা, তো দেখেন এটা এখন কীভাবে কাজ করবে। ধরেন হচ্ছে এখন এই যে ব্রাশ দিয়ে আপনি হচ্ছে যেটা হচ্ছে আমার কার্বন দ্বারা তৈরি, সেটা দিয়ে হচ্ছে আপনার যে মোটর দেখছি না, মোটরের যে ওটা এক পাশে একটা ইয়ে থাকে একটা, ওই যে মানে যে তারের সাহায্যে আপনি সংযোগ করে দিলেন, ওই যে সংযোগ বিন্দুটা ওটা হচ্ছে আপনার ব্রাশ। এর সাহায্যে কিন্তু আপনার হচ্ছে বাইরের উৎস থেকে সেখানে তড়িৎ প্রবাহ চালনা করা হয়। তো চালনা করা হলো এই ব্রাশের দ্বারা। এরপর কী করবে, এরপর হচ্ছে আপনার যে কমিউটেটর আছে আর কি, এই কমিউটেটর এটা হচ্ছে আপনার ওই যে যে যখন আপনি চালনা করেন তখন কিন্তু ওই যে আপনার হচ্ছে যে আর্মেচারটা কিন্তু একদিকে ঘুরবে শুধুমাত্র। তো একদিকে একটু অর্ধেক ঘুরবে, অর্ধেক ঘুরলে তো আর হচ্ছে আপনার মানে আপনার হচ্ছে মোটর কাজ করবে না। আর এই কমিউটেটর কী করে, এটা হচ্ছে আপনার ওই যে আর্মেচারটা আছে, এটার দিক বারবার হচ্ছে, একবার হচ্ছে আপনার এদিকে ইলেকট্রিক সাপ্লাই করে, একবার অন্যদিকে সাপ্লাই করে, ফলে হচ্ছে ওই যে আপনার টারবাইন যে আর্মেচারটা, এটা একদম পুরোপুরি হচ্ছে একদিকে ঘুরতে থাকে। কারণ হচ্ছে বিদ্যুৎ কিন্তু একবার হচ্ছে মানে
একদিক থেকে করতেছে, অপরদিকে কিন্তু মানে হচ্ছে পরে কিন্তু আবার অন্য দিক থেকে সে হচ্ছে ওটাকে ঘোরানোর চেষ্টা করে, কিন্তু এই আর্মি কমিউটেটরের কারণে শুধুমাত্র একদিকেই ঘোরে আর কি। এটা হচ্ছে এই কমিউটেটরের কাজ আর কি, এটা আর্মেচারটাকে একদিকেই ঘোরায়। এর ফলে যখন একদিকে ঘুরতে থাকে এটা আর কি, এর ফলে কিন্তু এটা হচ্ছে আমরা একটা কী বলে একটা স্থিতিশীল একটা আপনার হচ্ছে মোটরের কাজ দেখতে পারি। এর ফলে কিন্তু এটা কাজ করে আর কি। তো এখানে বলছে যে হচ্ছে যে উৎপন্ন যে চৌম্বক ক্ষেত্র আছে এটাকে হচ্ছে আপনার একটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অনুযায়ী এটা হচ্ছে আপনার যে পরিবাহিত ভোল্টেজ আর আবিষ্ট হয়। আর আর্মেচার যদি এরকম এখানে আবদ্ধ থাকে আর কি, সেখানে কারেন্ট প্রবাহিত হয়, এবং কারেন্ট প্রবাহিত হলে এটাকে যখন হচ্ছে বাইরের একটা উৎসের সঙ্গে হচ্ছে আপনার সংযোগ করা হয়, তখন এটা হচ্ছে আর্মেচার কন্ডাক্টরের যান্ত্রিক ফলোৎপন্ন, ফলে তা ঘুরতে থাকে, এভাবে আর কি মোটর কাজ করে আর কি, বলে দিলাম। তারপর হচ্ছে ভোল্টেজ স্টেবিলাইজার জেনারেট ডায়েট। তো জেনারেট ডায়েট হচ্ছে আপনার ওই যে বিভিন্ন ভোল্টেজ যেটা আছে, ভোল্টেজ কম বেশি করে যন্ত্রপাতিকে বাঁচায় আর কি, এটা হচ্ছে জেনারেট ডায়েটের কাজ আর কি। তো সিরিজ আর প্যারালাল আমরা জানি যে হচ্ছে সিরিজে হচ্ছে R1 RT = 2 এরকম সবগুলোর যোগফল, আর যেটা হচ্ছে আপনার প্যারালাল সেটা হচ্ছে আপনার 1/RT হবে, 1/RT দিয়ে করতে হবে আর কি এভাবে। আর বিদ্যুৎ সঞ্চালনের ট্রান্সফারের ভূমিকা এটা তো আমরা জানি, এটা বললাম না। তো পাওয়ার ফ্যাক্টর কি? পাওয়ার ফ্যাক্টর হচ্ছে আপনার পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু যে হচ্ছে আপনার পিএফ ইকুয়াল টু হচ্ছে cos থিটা, এটা কি পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু কি KW/kVA। KW হচ্ছে আপনার অ্যাক্টিভ পাওয়ার, আর KVA হচ্ছে অপারেন্ট পাওয়ার, অর্থাৎ হচ্ছে কোনো একটা যন্ত্রাংশ সেটা হচ্ছে যে আপাত শক্তি আর এটার যে হচ্ছে আপনার একদম প্রকৃত শক্তি, এগুলোর যে অনুপাত সেটা হচ্ছে আপনার পাওয়ার ফ্যাক্টর, অর্থাৎ সেটা কতটা এফিসিয়েন্ট থাকে সেটা হচ্ছে আপনার পাওয়ার ফ্যাক্টর। তো এই যে আপনার পাওয়ার ফ্যাক্টরের মান যদি কম হয়, তাহলে কিন্তু আপনার যন্ত্রাংশ মানে আপনি যদি ওই সেম পরিমাণ শক্তি পেতে চান, তাহলে যন্ত্রাংশটাকে আরও বেশি বড় করতে হয়, বা সেখানে আপনার খরচ বাড়াতে হয়, লাইনের সাপোর্ট বাড়াতে হয়, সুইচ গিয়ার বাড়াতে হয়, এরকম কিন্তু আপনার ফলে দাম বেড়ে যায় আর কি। তাই এই জন্য হচ্ছে এর প্রভাব লিখতে বলছে, এর প্রভাব হচ্ছে আপনার হচ্ছে বিদ্যুৎ বহনের ক্ষমতা সর্বাধিক করতে পারে এটা। তারপরে সরঞ্জামগুলিকে হচ্ছে ভোল্টেজ উন্নত করতে পারে, বৈদ্যুতিক ক্ষতি আর কি আপনার হ্রাস করতে পারে, বৈদ্যুতিক খরচ কমাতে পারে, এটা হচ্ছে আপনার পাওয়ার ফ্যাক্টরের কাজ। আর ট্রান্সফর্মার কি? ট্রান্সফর্মার হচ্ছে দুই প্রকার, স্টেপ আপ আর স্টেপ ডাউন, এটা তো বললাম না আর। তারপর হচ্ছে তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ কী উৎপন্ন? তাপবিদ্যুতে দেখেন যে হচ্ছে একটা ফার্নেস থাকে, এটা হচ্ছে আপনার মানে বিভিন্ন প্রকার আর কি আপনার জ্বালানি করে একটা তাপ উৎপন্ন করা হয়। এই তাপ উৎপন্ন দ্বারা এটা হচ্ছে আপনার ফার্নেসে আর কি ধরেন হচ্ছে অয়েল গ্যাস এটা দিলেন আর কি, দেওয়ার পরে একটা হিট এনার্জি উৎপন্ন হলো। এই হিট এনার্জিকে আপনি হচ্ছে বয়লারে দিলেন, বয়েল থেকে সেটা হচ্ছে স্টিম হলো, এই স্টিমটা হচ্ছে আপনার টারবাইনকে ঘোরানোর পরে একটা কাইনেটিক এনার্জি হলো, সেখানে জেনারেটর থেকে একটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি আপনি পাই গেলেন। এভাবে হচ্ছে আপনার তাপবিদ্যুৎ কিন্তু কাজ করে আর কি। তারপর হচ্ছে যে পানি বিদ্যুৎ, কিন্তু এটা হচ্ছে আপনার দেখেন যে সবার একটা যে উঁচু একটা জায়গা থেকে আপনার একটা রিজার্ভার রাখতে হবে। তো সেখান থেকে আপনি যখন নিচ থেকে ছাড়বেন, সেটা একটা স্থিতিশক্তি মানে জমা থাকবে আর কি, সেটা পরে গতিশক্তিতে রূপান্তরিত হবে। যে টানেল আছে, টানেল দিয়ে আপনি অনেক জোরে পানিটা আসলো, আসে যে টারবাইন যে গেটটা সেখানে ঘোরালো, এখান থেকে একটা জেনারেটর আর কি এখানে দেওয়া হবে, ফলে এখান থেকে একটা হাইড্রো টারবাইনের মাধ্যমে একটা হচ্ছে আপনার বিদ্যুৎ উৎপন্ন হবে আর কি। অধ্যায় 15 দিকে হচ্ছে আপনার ইলেকট্রনিক প্রযুক্তিটা হচ্ছে আপনার রাডারের কার্যক্রম ব্যাখ্যা করতে বলছে। রাডার হচ্ছে একটা মানে ইলেকট্রনিক ডিভাইস আর কি, যেটা হচ্ছে অনেক দূরের যে আপনার হচ্ছে বাইরে যে বস্তু আছে সেটাকে খুঁজে বের করে সেটা দ্রুত নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়। 1935 সালে এটা আবিষ্কৃত হয় আর কি, বেতার তরঙ্গে ইউজ করা হয়। ধরেন একটা রাডার মানে রাডার আছে আর কি, এটার যে একটা অ্যান্টেনা আছে, এখান থেকে হচ্ছে আপনার ধরেন একটা মানে তরঙ্গ ছুড়ে দেওয়া হলো আর কি। এখন ওই তরঙ্গটা হচ্ছে আলোর বেগে যাবে, যায় হচ্ছে কোনো বস্তুতে ধরে এরকম একটা রিফ্লেক্টিং টার্গেট এটাতে লাগে, আবার ফিরে আসবে। তো এটাকে হিসেব করা হবে যে হচ্ছে এটা যেহেতু আলোর গতিতে গেছে, তাহলে হচ্ছে এটা দূরত্ব কতটুকু, আলোর আলো আলোর হচ্ছে গতি গুণ হচ্ছে সময় কতটুকু লাগছে, সেই সময় দ্বারা গুণ করা হবে। গুণ করে এখন হচ্ছে আপনার মোট দূরত্ব যেটা ট্রাভেল করছে সেটা বের করা হবে। যেহেতু হচ্ছে এখন ট্রাভেল করার দূরত্ব আর ফিরে আসার দূরত্ব যেখানে বের করা হয়েছে, তার মানে এটাকে 2 দ্বারা ভাগ করলে আপনি পেয়ে যাবেন যে হচ্ছে ওই আপনার যে রাডার আর হচ্ছে এটার মধ্যে মানে দূরত্ব কতটুকু। এর আরও সবসময় ঘুরতে থাকে, ঘুরে ঘুরে কিন্তু আশেপাশে সব তথ্য সে কালেক্ট করে আর কি। আচ্ছা, এনপিএন ট্রানজিস্টর কীভাবে অ্যাম্প্লিফায়ারে কাজ করে? তো এনপিএন ট্রানজিস্টরে হচ্ছে আপনার এখানে মাঝখানে পি থাকে আর কি, এখানে হচ্ছে আউটপুটে বিপরীত সিগন্যাল পাওয়া যায়। তো সেখানে কী করা হয় হচ্ছে আপনার হচ্ছে বেস টার্মিনাল যেটা আছে আর যেটা ইমিডিয়েট টার্মিনাল আছে, এই দুটোর মধ্যে কিন্তু আপনার ফরওয়ার্ড বায়াস করা হয়, অর্থাৎ সামন দিকে যায়, সামন দিকে গিয়ে কিন্তু এটা হচ্ছে আপনার ওই যে অ্যাম্প্লিফাই করে। আর যেটা হচ্ছে আপনার যেহেতু এখানে হচ্ছে আপনার যে থাকবে আর কি এমিটার, এই এমিটার যেহেতু এখানে বর্তনীটা সংযোগ করতে বা হচ্ছে আপনার সম্পূর্ণ করতে ব্যবহার করা হয়, এই জন্য এখানে আবার রিভার্স করে আবার ওটা আগের জায়গায় ফিরে আসবে, পরে আবার ওখানে বায়াস প্রয়োগ করা হবে। তো এখানে এভাবে আর কি ধরেন হচ্ছে সম্মুখযোগ বৃদ্ধি পায়, সম্মুখযোগ বৃদ্ধি পাওয়ার ফলে হচ্ছে আপনার যে কী বলছে এখানে হচ্ছে এমিটার বেস জংশনের প্রযুক্ত সংগতে ধনাত্মক অর্ধচক্রের সময় জংশনের যে সম্মুখ ঝোঁক বৃদ্ধি পায়, এর ফলে অধিক ইলেকট্রন হচ্ছে এমিটার থেকে বেজে যায় আর কি, বেজের মধ্যে দিয়ে আর কি হচ্ছে কালেক্টরে প্রবাহিত হয়। তার হচ্ছে আপনার এভাবে কালেক্টরের কারেন্ট বৃদ্ধি পায় আর কি, বেড়ে যাওয়া কালেক্টরের কারেন্ট রোধ আপনার হচ্ছে R0 অধিক পরিমাণ ভোল্টেজ পতন সৃষ্টি করে। ভোল্টেজ পতন হলে কিন্তু আপনার হচ্ছে বেশি হবে, ফ্রিকোয়েন্সি বেশি হবে।
তো এখানে দেখেন তো হচ্ছে এই যে আপনার এটা যে বেজ আর কি, ধরেন একটা উৎস আছে, উৎস থেকে একটা সিগন্যাল আর কি তৈরি হচ্ছে, ইনপুট সিগন্যাল দেওয়া হলো এখানে, আপনার হচ্ছে এটা বেজে গেল, এখানে হচ্ছে বেজ গেল আর কি, বেজে গেল, যাওয়ার পরে আপনার হচ্ছে বেসটা কী করে, বেস হচ্ছে আপনার সিগন্যাল ইনপুট নেয় এবং হচ্ছে আপনার যে যেটা কালেক্টর আছে কালেক্টরকে নিয়ন্ত্রণ করে। কালেক্টর কী করে, কালেক্টরের কাজ হচ্ছে আপনার এই যে যেটা আপনার সিগন্যালটা আছে এটা হচ্ছে আপনার এখানে যে ভিওতে আপনার হচ্ছে আরও যেটা আছে আর কি এখানে রেজিস্ট্যান্স আর কি, রেজিস্ট্যান্স মানে কালেক্টর রেজিস্টার যেটা আছে, তো এটার কাজ হচ্ছে আপনার এটা থেকে ভি জিরোতে করা। যখন ভি জিরো করবেন তখন কিন্তু আপনার হচ্ছে কারেন্ট শক্তিশালী হবে, ফলে আপনার হচ্ছে ওই সিগন্যালটা কিন্তু অ্যাম্পলিফাই হবে আর কি। আর এখানে যে আপনার এই যে ইটা আছে আর কি, যেটা হচ্ছে এমিটার, এটার কাজ হচ্ছে আপনার এই যে এটাকে যে রেজাল্টটা পাইলো এটাকে বের করে দেওয়া এবং হচ্ছে বর্তনী সম্পূর্ণ করা আর কি। এর ফলে আপনার হচ্ছে এখানে সার্কিটটা সম্পূর্ণ হয়। এখানে আইতে যেটা আর কি পাবেন সেটা হচ্ছে আপনার আইবি অর্থাৎ বেজ আর হচ্ছে কালেক্টরের যোগফল, এভাবে আর কি আপনার এই যে ইয়েটা করা যায় আর কি, এটাকে ধরেন অ্যাম্পলিফাই করা যায় সিগন্যালটাকে। এটা ঠিকমতো হলো না আর কি, আরও পড়তে হবে, যাই হোক আপাতত এই পর্যন্তই। তাহলে হচ্ছে এনপিএন ট্রানজিস্টর কেন উচ্চ ফ্রিকোয়েন্সির বর্তনীতে ব্যবহার করা হয়, কারণ এখানে ইলেকট্রনের গতিশীলতা আছে আর কি, এখানে ইলেকট্রনই হচ্ছে প্রধান চার্জ বাহক, এখানে হচ্ছে হোলের চেয়ে অনেক ইলেকট্রন গতিশীলতা হোলের চেয়ে অনেক বেশি, এই জন্য হচ্ছে এনপিএনটা ব্যবহার করা হয় আর কি। তারপর হচ্ছে আপনার এখানে কম সংখ্যক সংখ্যালঘু বাহক আছে আর কি, যে আপনার এনপিএন ট্রানজিস্টরে কিন্তু হচ্ছে আপনার এন হলে হোল হচ্ছে সংখ্যালঘু বাহক আর কি, সংখ্যালঘু বাহকের ঘনত্ব কম হয়, এখানে হচ্ছে ট্রানজিস্টর মানে লিকেজও কম হয় আর কি, যার কারণে হচ্ছে উচ্চ ফ্রিকোয়েন্সিতে ট্রানজিস্টর লাভ বেশি থাকে আর কি। আর এখানে কম জাংশন ক্যাপাসিটেন্স থাকে আর কি, এখানে হচ্ছে আপনার যে ক্যাপাসিটেন্স আছে আর কি, এখানে কম প্রতিবন্ধকতা থাকে আর কি, যার কারণে হচ্ছে এখানে এটা ব্যবহার করা হয়। আর উচ্চ গেইন ব্যান্ডউইথ পণ্য, এটা হচ্ছে আপনার ওই যে এখানে হচ্ছে কি করা হয়, তো এখানে হচ্ছে আপনার জিবিপি থাকে আর কি, যেটা হচ্ছে গেইন ব্যান্ডউইথ পণ্য আর কি। তো এটার মাধ্যমে কিন্তু আপনার হচ্ছে যে হচ্ছে ট্রানজিস্টরের কর্মক্ষমতা এটা কিন্তু বাড়ায় দেয় আর কি। হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি, তারপর হচ্ছে অ্যাম্পলিফায়ার কিন্তু ব্যবহার করা হয়। আর অ্যানালগ আর আপনার হচ্ছে যে ডিজিটাল সিগন্যালের মধ্যে পার্থক্য চাইছে আর কি। তো অ্যানালগ হচ্ছে আপনার যে নিয়মিত সিগন্যাল, আর হচ্ছে যে ডিজিটালটা হচ্ছে আপনার অনিয়মিত বা ডিসক্রিট সিগন্যাল আর কি, ঠিক আছে। তো অধিক দূরত্বের জন্য কিন্তু আপনার ডিজিটাল সিগন্যাল ভালো, কারণ দূরত্ব বেশি হলে অ্যানালগটা ধীরে ধীরে কমতে থাকে, আবার হচ্ছে ডিজিটালটা হচ্ছে আপনার আবার ওখানে নয়েজ বেড়ে যায় অ্যানালগে, আর ডিজিটাল হচ্ছে নিজেকে আবার করতে থাকে, বিবর্ধন করতে থাকে, সিগন্যালের পরিমাণ একই থাকে, এই জন্য আর কি এটা একটা সুবিধা আর কি। তারপর হচ্ছে আপনার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে আপনার দুটো একই সমদশা সম্পন্ন যে কোন আমাদের যে দূরত্ব সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এটা ল্যাম্বা দ্বারা প্রকাশ করা হয়। আর হচ্ছে তরঙ্গ কম্পাঙ্ক হচ্ছে আপনার 1 সেকেন্ডে যে কটি পূর্ণ সাইকেল সম্পূর্ণ সেটা তরঙ্গ কম্পাঙ্ক, ভি=f ল্যাম্ডা আর কি, এটা দ্বারা আমরা প্রকাশ করতে পারি। আর আইসি হচ্ছে একটা যে আপনার ইন্ডিকেটেড সার্কিট 1958 সালে আবিষ্কৃত জ্যাক ক্যালভি, এটা হচ্ছে আপনার ব্যবহার হচ্ছে আপনার কম্পিউটার মেমোরি, তারপর মাইক্রো কন্ট্রোলারে, মাইক্রো প্রসেসরে, তারপর হচ্ছে আপনার অসিলেটরে, ডিসিকে এসি করে যেটা আর কি, টাইমার, তারপর হচ্ছে আপনার পাওয়ার অ্যাম্পলিফায়ার, বেতার যন্ত্র, লজিক গেট, অপারেশনাল অ্যাম্পলিফায়ার, বিভিন্ন কাজে আর কি। আর আরএলসি যেটা হচ্ছে রেজিস্টার ইন্ডাক্টর ক্যাপাসিটি, এটা হচ্ছে আপনার সর্বোচ্চ বিদ্যুৎ প্রবাহিত হয় কখন, সর্বোচ্চ বিদ্যুৎ তখনই প্রবাহিত যখন এখানে রেজিস্ট্যান্স আপনার হচ্ছে জিরো থাকবে, অর্থাৎ এখানে হচ্ছে জেড দ্বারা ইম্পিডেন্স যেটা আর কি বলা হয় রেজিস্ট্যান্স আর কি, এখানে এটা যদি আমরা জিরো করা হয় সর্বনিম্ন হয় তাহলে হচ্ছে সর্বোচ্চ বিদ্যুৎ প্রবাহিত হবে, এটা লিখবো আর কি। এটা হচ্ছে রেডিও টেলিভিশন আর হচ্ছে ভোল্টেজ বিদ্যুৎ ব্যবহার করা হয়। আর সোলার সেল কি, একটি হচ্ছে আপনার ফটোভোল্টাইক সিস্টেমের বর্ণনা দিন, এটা একটা ফটোভোল্টাইক যেখানে হচ্ছে এখানে পড়তেছে যে আপনার হচ্ছে একটা কন্ডাক্টর সেমিকন্ডাক্টর থাকে আর কি, এটা এখানে যে হচ্ছে আপনার আলো এসে যখন আর কি পড়ে, এই আলো থেকে এনার্জি শোষিত হয়, শোষিত হয়ে এটা হচ্ছে আপনার যে ফটোভোল্টাইক কোষ আছে এখান থেকে হচ্ছে এটা হচ্ছে আপনার ইলেকট্রনগুলোকে মুক্ত করে দেয়, এই মুক্ত চলাচলের মাধ্যমে একটা তড়িৎ শক্তি উৎপন্ন হয়, এবং এভাবে হচ্ছে আপনার ফোটনের শক্তি এখানে হচ্ছে আপনার সেমিকন্ডাক্টর ইলেকট্রন মুক্ত করে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে আর কি, ঠিক আছে। এটা ফটোভোল্টাইক করতে এখানে মেইন আর কি। মডুলেশন কি কত প্রকারও এ পর্যন্ত ব্যাখ্যা করতে বলছে। তো কম ফ্রিকোয়েন্সিযুক্ত সিগন্যালকে আমরা হচ্ছে উচ্চ ফ্রিকোয়েন্সি সিগন্যালে আর কি ক্যারিয়ার ওয়েভ দিয়ে পাঠানোর প্রক্রিয়া হচ্ছে আপনার মডুলেশন। তো মডুলেশন হচ্ছে আপনার এখানে 3 প্রকার আর কি, অ্যাম্পলিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন আর হচ্ছে ফেজ মডুলেশন। তো অ্যাম্পলিটিউড মডুলেশন কি, এটা হচ্ছে আপনার যে মডুলেশন আপনার হচ্ছে মডুলেটিং ফ্রিকোয়েন্সি অনুক্রমে মানে ওটার মতো করে হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের যে অ্যাম্পলিটিউড পরিবর্তন হয় তাকে বলে অ্যাম্পলিটিউড মডুলেশন। আবার হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন কি, এটা হচ্ছে আপনার এটা এমএফএফ দ্বারা মনে রাখবেন, যে মডুলেশন হচ্ছে মডুলেটিং ফ্রিকোয়েন্সির অনুক্রম ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি সমান হয়, সেটা হচ্ছে আপনার ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি পরিবর্তন হয়, সেটা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি মডুলেশন। আর হচ্ছে ফেজ মডুলেশন কি, যেখানে হচ্ছে আপনার যে মডুলেটিং যে হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি আছে এটার হিসাবে আপনার হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের হচ্ছে আপনার ফেজ পরিবর্তন হয়, সেটা হচ্ছে ফেজ মডুলেশন বলা হয়। তো মডুলেশনের প্রয়োজনীয়তা দেখি, ব্যবহারিক অ্যান্টেনার দরকার হয়, অ্যান্টেনা ব্যবহার করে অনেক বড় করতে হয়, এই জন্য এটা মডুলেট করার দরকার পড়ে। তারপর হচ্ছে আপনার এই যে অনেক বেশি দূরত্বে এটা পাঠানো যায় আর কি, আর হচ্ছে বাতাসের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় আর কি সুবিধা।
স্মার্ট টিভি সাধারণ টিভির পার্থক্য দাম আছে, তারপর টাচ স্ক্রিন আপডেট করা যায়, তারপর টিভি কম্পিউটার উভয় ফাংশন আছে, ইন্টারনেট ব্রাউজিং করা যায় এগুলো। আর অ্যাম্প্লিফায়ার হচ্ছে ওই যে কোনো একটা বার্তাকে বা কোনো সিগন্যালকে শক্তিশালী করা, সেটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার। তো এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেঞ্জের উপর ভিত্তি করে অ্যাম্প্লিফায়ার শ্রেণী বিন্যাস করতে বলছে। তো ফ্রিকোয়েন্সি ভিন্ন করে এরকম এখানে কত 8 প্রকার দিচ্ছে। এটা হচ্ছে আপনার অডিও, ভিডিও, তারপর রেডিও, আর হচ্ছে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি অ্যাম্প্লিফায়ার। এগুলো হচ্ছে আপনার 4টা গেল। এদিকে পুশ অ্যান্ড পুল এমিটার আছে, এমিটার ফলোয়ার অ্যাম্প্লিফায়ার, বাফার আর প্রি অ্যাম্প্লিফায়ার। এই 8টা এদিকে পুশ অ্যান্ড পুল, এমিটার, বাফার আর প্রি অ্যাম্প্লিফায়ার। এদিকে অডিও, ভিডিও, রেডিও আর হচ্ছে ইন্টারমিডিয়েট। অসিলেটর হচ্ছে আপনার একমুখী কারক, যেটা আপনার হচ্ছে যে এসিকে হচ্ছে আপনার যা হচ্ছে আপনার কি ডিসি এনার্জিকে এসি এনার্জিতে পরিণত করে, নাকি এটা উল্টা কি আছে, এসিকে ডিসিকে এসি করে আর কি। এটা বৈশিষ্ট্য হচ্ছে পজিটিভ ফিডব্যাক কাজ করতে পারে, আর ডিসি এনার্জিকে এসি এনার্জিতে রূপান্তর করতে পারে। আর কম ফ্রিকোয়েন্সি সিগন্যালকে বেশি ফ্রিকোয়েন্সি সিগন্যালে পরিবর্তন করা যায়। আর হচ্ছে কাঙ্ক্ষিত কম্পাঙ্কের সিগন্যাল পাওয়া যায়, সিগন্যালের কম্পাঙ্ক বাড়ানো যায়, কমানো যায়। ফিডব্যাক সিগন্যাল ব্যবহার করে এর জন্য অতিরিক্ত সিগন্যাল প্রদান করে না। এগুলো হচ্ছে আপনার বৈশিষ্ট্য। তো পজিটিভ ফিডব্যাক, ডিসিকে এসি, আর হচ্ছে আপনার কম ফ্রিকোয়েন্সি সিগন্যাল বেশি ফ্রিকোয়েন্সি, তারপর হচ্ছে আপনার কাঙ্ক্ষিত কম্পাঙ্ক পাওয়া যায়, আর ফিডব্যাক সিগন্যাল ব্যবহার করে অতিরিক্ত সিগন্যাল প্রদান হয়। ধন্যবাদ।